কিছুক্ষণ জ্বালিয়ে ওয়াশরুমে ঢুকে গেল জাঙ্কুক। ফ্রেশ হয়ে এসে দেখলো তে রুমের মাঝখানে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। এই সুযোগ মিস করতে চাইলো না, এগিয়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরলো। তে ছটফটিয়ে উঠলো। কি করছেন? কি সকাল সকাল এসব কখনো না করলে হয় না? ঘরে এত সুন্দর মাফিম থাকতে ভালো হতে মন চায় না। এমন ছটফট করো না তো বউ, একটু দূরে থাকতে দাও, বেশি লাফালে কিন্তু বেড়ে নিয়ে যাব। তে আর কিছু বললো না। এই লোককে দিয়ে বিশ্বাস নেই, শেষে দেখা যাবে সত্যি সত্যি বিছানায় নিয়ে শুরু করে দিবে। জাঙ্কুক কিছুক্ষণ জড়িয়ে থেকে তের মাথায় চুমু খেয়ে ছেড়ে দিয়ে এগিয়ে গেল। মুখে কি সব লাগায় তে তাকিয়ে তাকিয়ে দেখে। জাঙ্কুক ছেলে হয়েও যেভাবে হাতে মুখে জিনিস লাগাচ্ছে, সে মেয়ে হয়েও এসব করে না কোনোদিন। লোকটা কি কম সুন্দর নাকি বুড়ো বয়সে ভীমরতি? জাঙ্কুক বেরোতে পিছন পিছন বের হইতে, কিন্তু সিঁড়িতে এসে সামনে জিমিনকে দেখে থমকে যায় তের পা। ওর মনে হচ্ছে পা দুটো মেয়েদের সাথে আটকে গিয়েছে। জিমিন এখানে কি করছে? মনে নানা কথা ঘুরপাক খাচ্ছে। ওই তো ভাইজান আর ভাবি চইলা আইছে। রোজের কথা শুনে খাবার টেবিলে বসে থাকা জিমিনের চোখ পড়ে সিঁড়ির দিকে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় মেয়েটা, চোখে একরাশ বিষণ্ণতা, কৌতূহল আর প্রশ্ন। জিমিন এগিয়ে আসে তের দিকে। ভাই, তে তে তোর সাথে কি করছে? তে তুই এখানে কি করছিস? ছিমছিম, এটা তোর ভাবি হয়, সম্মান দিয়ে কথা বলবি, নাম ধরে কেন ডাকছিস? তের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তার মানে জিমিন জাঙ্কুকের বোন? মাথা বন বন করছে তের। জিমিন তের দিকে এগিয়ে আসতে চাইলে তে এক পা পিছিয়ে যায়। নিজের বেস্ট ফ্রেন্ডের এমন ব্যবহার জিমিন কষ্ট পেলেও এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে। তে নির্বিকার দাঁড়িয়ে আছে। তে, এই তে, কথা বল আমার সাথে। এগুলো কিভাবে হলো? আমাকে কিছু জানাসনি কেন তুই? জাঙ্কুক তোর ভাই জিমিন। ওদের কথার মধ্যে জিন এগিয়ে আসে, কিন্তু তে জিমিনকে ছাড়িয়ে দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সবাই মিলে ঠকিয়েছে ওকে। জাঙ্কুক যে জিমিনের ভাই কেন বলেনি আগে? কেন লুকিয়েছে? আমি সারা জীবন বোকায় রয়ে গেলাম। সবাই শুধু আমাকে ঠকিয়েই গেল। আম্মা, তোমার বৌমাকে একটু একা থাকতে দাও। জিমিন, আমার সাথে আয়। এসব কি ভাইয়া? তে তোমার মানে আমি বুঝতে পারছি না কিছু। তেকে তুমি বিয়ে করেছো? তুমি জানতে না আমার বেস্ট ফ্রেন্ড? তোমাকে তো বলেছিলাম সেদিন। তারপরও কেন আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? একসাথে এত কথা বলতে বলতে হাঁপিয়ে গেছিস নিশ্চয়ই। পানি খা। পানির গ্লাস এগিয়ে দিতে দিতে বলল জাঙ্কুক। জিমিন রাগি ফেস করে তাকায়। এমন ভাবে শাকচুনি মার্কা লোক দিচ্ছিস কেন? বান্ধবীকে সারা জীবনের জন্য কাছে এনে দিলাম, খুশি হসনি? এখানে খুশি হওয়া না হওয়ার কোনো প্রশ্ন না ভাইয়া। তে আমাকে ভুল বুঝছে, তুমি একবার আমাকে জানাতে পারতে। বলেই জিমিন তের উদ্দেশ্যে উপরে হাঁটা ধরলো। মিনচিন শুধু তাকিয়ে বোকার মতো ওদের কাণ্ড দেখছে। আব্বা, আমাকে খুলে বলতো জিমিন কি বলছে, আর বৌমা এমন করে চলে গেল কেন? তারপর জিমিন আর তের সম্পর্কে সব বললো জাঙ্কুক মিনচিনকে। শুধু এড়িয়ে গেল বিয়ে কিভাবে হয়েছে। বাড়ির সবাই জানে ওরা রিলেশন করে বিয়ে করেছে, অথচ চতুর জাঙ্কুক যে বিয়ে করতে থেকে বাধ্য করেছে জানতেও পারলো না কেউ। তে, পাশে আমার, দরজা খোল। বিশ্বাস কর, আমি কিছু জানতাম না। এই তে, আমাকে ভাইয়া কিছু বলেনি তোর সম্পর্কে। আমি তো তোর সাথে বাড়ি আসার পর যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ফোনে পাইনি। দরজা খোল না একবার। তে, আমাকে ভুল বুঝিস না শোনা। তে দরজা খুলতে তড়ি করে করে ভিতরে ঢুকে জড়িয়ে ধরলো থেকে। বিশ্বাস কর জান, আমি জানতাম না এসব। আমি জানি ভাইয়া বাড়িতে যা বলছে সব মিথ্যে, কারণ ভাইয়ার সাথে রিলেশনে থাকলে অন্তত আমি জানতাম। রিলেশন মানে? আম্মা জিজ্ঞেস করার ভাইয়া বলেছে তোরা নাকি রিলেশন করে বিয়ে করেছিস। এর জন্য তো আব্বা রাগারাগি করেছে দেখে ভাইয়া আগের মতো কথা বলা বন্ধ করে দিয়েছে। তে দীর্ঘশ্বাস ছাড়লো। এরকম বিয়ে নাকি প্রেমের বিয়ে? দু বান্ধবীর কথার মধ্যে কিছুটা অভিমান কমলো। কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে জিমিন তেকে নিয়ে নিচে নামলো। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছেন একজন মধ্যবয়স্ক লোক। গায়ে কালো শার্ট ইন করে পরা, বসে থাকা চেয়ারে সাদা কোট, চোখে মুখে গাম্ভীর্য আর দাম্ভিকতার ছাপ স্পষ্ট। তের চিনতে অসুবিধা হলো না, এটা জিমিনের বাবা। তে নিচে নামতে একবার তাকালেন মিস্টার নামজন, কিন্তু কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিলেন। তে ব্যাপারটা খেয়াল করলো, বুঝে আসলো না। তাকিয়ে দেখে শান্ত কি করে আছে এখনো। যতবার কলে কথা বলতে শুনেছে তাকে নিয়ে বেশ তর্কাতর্কি হয়েছে বাবা ছেলের মধ্যে। তে মা, বসে পড়ো, আমি খাবার দিচ্ছি। ছিমছিম, তুইও বস। বলেই জিন খাবার বেড়ে দিতে লাগলেন। ততক্ষণে জাঙ্কুক কোথা থেকে এসে যেন বসে পড়লো তের পাশের চেয়ারে। নামজন সাহেবের খাওয়া শেষ হতে হাত মুছে তীক্ষ্ণ দৃষ্টি ফেললো তের উপর।
তে খেয়াল করে একটু অস্বস্তিতে পড়লো। আমার দেরি হচ্ছে, রাতে কথা হবে সবার সাথে। বলে আর দাঁড়ালো না, কোট হাতে নিয়ে বেরিয়ে পড়লো। জিন বেগম অস্বস্তি কাটাতে বলে উঠলো, তেমা কিছু মনে করো না কেমন, আসলে লোকটা এমনই। না না মা, আমি কিছু মনে করিনি। তের মুখে মা ডাক শুনে জিমিন জিন খুশি হলেও জাঙ্কুকের খাওয়া থেমে গিয়েছে। এই মেয়ে নাকি তাকে স্বামী হিসেবে মানে না, আবার তার মাকে মা বলছে। কি হলো কি জাঙ্কুক, খাওয়া বাদ দিয়ে হা করে আছিস কেন? মায়ের ডাকে থতমত খেয়ে গেল জাঙ্কুক, নিজেকে ঠিক করে খাওয়ায় মনোযোগ দিল। খাওয়া শেষ হতেই জাঙ্কুক একবার তাকালো তের দিকে, অতঃপর কিছু না বলে বেরিয়ে গেল বাড়ি থেকে। তে দেখলেও কিছু বলার প্রয়োজন মনে করলো না। তেমা, তোমার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? দেখো, এটা তোমারও বাড়ি, তাই নিজেকে বাইরের কেউ মনে করবে না। তুমি এই বাড়ির একমাত্র বউ। না আন্টি, তেমন কিছু না। আমাকে এখনো মা ডাকতে সমস্যা হচ্ছে তোমার? না মা, এই তো মেয়ের মতো কথা। আমি আজই প্রথম তোমাকে দেখলাম। এর আগে জিমিন বলেছে তোমার কথা, কিন্তু ছবি দেখায়নি। তুমি নাকি ছবি তুলতে পছন্দ করো না। আম্মা জান, কি শুরু করলেন বলেন তো? আমাদের খাওয়া শেষ, আমি বরং তেকে বাগানের দিকটা ঘুরিয়ে আনি, আর একটু বাইরে যাবো ভাবছি। হাজিল মেয়ে, তে তোর ভাবি, নাম ধরে ডাকা বন্ধ কর, জাঙ্কুক শুনলে বকা দিবে। আমি ভয় পাই নাকি তোমার খাচ্চর ছেলেকে? তাই হয়েছে হয়েছে, সেটা তো ভাইয়ের সামনে গেলেই বোঝা যায়। শোন, প্রেমাকে নিয়ে বাইরে কোথাও গেলে ওই দিকটা যাস না, আর তাড়াতাড়ি ফিরি, জাঙ্কুক জানলে রাগ করতে পারে। এরপর তেকে নিয়ে জিমিন বের হলো। সদর দরজা থেকে বের হতেই বিশাল জায়গা, বাড়িটা দোতলা, পুরনো নকশায় তৈরি। বাড়ির সামনে থেকে গেট পর্যন্ত কালো পাথরের রাস্তা, আর দুই সাইডে দুব্বা ঘাস। দক্ষিণ দিকে বেশিরভাগ জায়গা জুড়ে গাছপালা আর ফুল ফলের গাছ, আর উত্তর দিকটায় একটা বড় দালান। বাড়ির পিছনের দিকটা সম্ভবত বাঁশবাগান। তে, আয় তোকে আম্মুর শখের বাগান দেখাই। জানিস এই বাগান আম্মু নিজে হাতে তৈরি করছে। এই যে এই ফুল দেখছিস, শুধু এটা আর ওটা ভাইয়ার কিনা। জিমিন দুটো ফুল গাছ দেখিয়ে বলল, যার একটা টাইগার লিলি, অন্যটার নাম তো জানে না, এমনকি এর আগে দেখেছে কিনা জানা নেই ওর। আচ্ছা জিমিন, তখন তোর মা কোথাও একটা যেতে মানা করেছিল, কিন্তু কেন? কিতে, তুই আমার মা কেন বলছিস? আম্মু না বললো তোকে তোর মা বলতে তাহলে? আচ্ছা বুঝেছি, এখন বল ব্যাপারটা কি? আসলে আম্মু বড় চাচার বাড়ির দিকে যেতে মানা করেছে, কারণ ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো না। বড় চাচা আব্বুর অপোজিট পার্টির, তাছাড়া পারিবারিক কিছু সমস্যা আছে তাই। তে শুনছিল ওর কথা, হঠাৎ থেমে আবার কিছু মনে পড়ায় বলল, তে চল তোকে একটা জিনিস দেখাবো। বলে তেকে কিছু বলার সুযোগ না দিয়ে টেনে নিয়ে এলো একটা মাঠের কাছে। কিন্তু আশেপাশে কাঙ্ক্ষিত জিনিসটা না পেয়ে হতাশ হলো জিমিন। তেকে দাঁড়াতে বলে একটু এগিয়ে গেল। সালাম জানাই আমাদের গ্রামের নতুন মেহমানকে। আমাদের গ্রামে অচেনা সুন্দরীর আগমন। জীবন বাড়ি থেকে বের হতে দেখলাম। আমাদের চেনা জানার মধ্যে কেউ বলে মনে হচ্ছে না। তার মানে কি আপনি জীবন জাঙ্কুকের বউ? ভাবি কিন্তু হেব্বি আছেন। কোন পুরুষের কণ্ঠ শুনে পেছন ফিরে তাকালোতে ওর পিছনে দাঁড়িয়ে আছে ফর্সা লম্বা করে একটা ছেলে, মুখে হাসি রেখে তার দিকে তাকিয়ে আছে। যেহেতু দেখতেই পাচ্ছে না আর সমীকরণ মেলানো শেষ, তাহলে জিজ্ঞেস করে কি লাভ? আহা বাবি যান, দেখি সবকিছুতে লাভ খুঁজেন। তা আমার ভাইকে কোন লাভে বিয়ে করলেন? তেব্রু পুচকে তাকালো। বিয়ে? হ্যাঁ বিয়ে। সে না চাইলেও জাহাঙ্কুকের নামে যে তার গায়ে ট্যাগ লেগে গিয়েছে, সবাই জেনে গেছেন সে ওই মানুষটার বউ। এই দাগ তো সে চাইলেও মুছতে পারবে না। মুহূর্তের মধ্যে তের মুখ শক্ত হয়ে উঠল, চোখে স্পষ্ট হলো ক্রোধ। সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে যাবো কোন দুঃখে? জীবন বাড়ির বউ, তার থেকে বড় কথা জীবন জাঙ্কুকের বউ আপনি। এইটুকু তেজ না থাকলে কি হয়? তবে আপনার লাভ সেটা তো অবশ্যই। কথায় আছে না, শত্রুর শত্রু পরম বন্ধু। আপনি দেখছি আমার সব বিষয় খোঁজ নিয়েই এসেছেন, তবে নিজের শত্রুর মোকাবেলা করার জন্য কোনো কেউটাকে প্রয়োজন হবে না আমার। ব্রাইট নির্লজ্জের মতো হাসলো। তে মনে মনে ভাবলো, এদের সবার কি হাসার রোগ আছে? অপমান করে কথা বলার পরেও হাসছে কেমন নির্লজ্জের মতো। প্রয়োজন হবে, প্রয়োজন হবে। এখন না হলেও পরে ঠিকই হবে। প্রয়োজন হলে আমাকে স্মরণ করবেন ভাবিজান। আপনার দেবর সর্বদা আপনার কাছে হাজির থাকবে। বলে চোখ টিপ দিল ব্রাইট। তের শরীর গিনগিন করে উঠলো। এই বংশের সমস্যা কি? কথা বলে যতটুকু বুঝলো, এই ছেলে জাঙ্কুকের বংশেরই কেউ। এই ব্রাইট, তুই আমার ভাবির সাথে কি কথা বলছিস? ভাইয়া জানলে কি করবে জানিস না? তোর কি শিক্ষা হয় না? ওরে আমার সোনা ময়না বনু, বড় ভাইয়ের সাথে কেউ এমন করে কথা বলে নাকি?
স্বাস্থ্য ভাই বিয়ে করেছে, তোরা তো পরিচয় করে দিবি না, তাই আমি নিজে এলাম পরিচয় হতে। এখন আসে ভাবি যান। তুই যাবি নাকি আমি ভাইয়াকে বলবো? ব্রাইট কিছু না বললে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে চলে গেল। জিমিন, এটা কে? বড় চাচার ছেলে, ওই যে তোকে বললাম না, 1 নম্বরের লম্পট। তোকে বাজে কিছু বলেনি তো? উম, না। চল, এখন অনেকক্ষণ হয়েছে, বাড়ির বাইরে। হ্যাঁ চল, যেটা দেখাতে এনেছিলাম সেটা তো পেলাম না, দূর। বলেই দুজনে বাড়ির দিকে হাঁটা ধরলো। দুপুর বেলা তে নামাজ পড়ে মাত্রই শুয়েছিল বিছানায়, অমনি নিচ থেকে ডাক ভেসে এলো। তে মাথার ওড়না পেঁচিয়ে রুম থেকে বেরিয়ে নিচে যেতে দেখলো সুগা আর চাইওনো এসেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। দুজনের সঙ্গে সালামের উত্তর নিয়ে হাতে থাকা একটা ব্যাগ বাড়িয়ে দিয়ে বলল, ভাবি, এতে আপনার সব প্রয়োজনীয় জিনিস আছে, ভাই পাঠিয়েছে। জাঙ্কুক, কেন হঠাৎ এসব কেন? সেটা তো জানি না ভাবি, জাঙ্কুক বললো যেন মেনশনে গিয়ে ওর কিছু প্রয়োজনীয় জিনিস আর আপনার জন্য নতুন কিছু জামা কাপড় নিয়ে আসি। তে কিছু একটা ভেবে ব্যাগ নিয়ে রাখলো এক সাইডে। এরপর ওদেরকে বসতে বলে গেল কিচেনে শরবত বা হালকা পাতলা কিছু নাস্তা বানানোর জন্য। এই সময় মিসেস জিন নামাজ শেষ করে ঘুমায়, তাছাড়া তে এই বাড়ির বউ, ওর কিছু দায়িত্ব আছে। কিচেনে যেতে দেখলো জিমিন মুসকি মুসকি হাসছে আর শরবত বানাচ্ছে। কি হলো জিমিন, এমন একা একা হাসছিস কেন তুই? আর ভালোই হয়েছে শরবত বানাচ্ছিস, আমি বরং নাস্তা রেডি করি। তে, আমি বানিয়ে রেখেছি, তুই ওই যে ওখানে রাখা নিয়ে আয়, আমি শরবত নিয়ে যাচ্ছি। জিমিনের কথা মতো গেল তে পিছু পিছু। ইয়নো ফোন টিপছে আর খাচ্ছে, সুগার টিভির দিকে তাকিয়ে। জিমিন একটু পর পর আর চোখে তাকাচ্ছে সুগার দিকে আর মিটমিটি হাসছে। মেয়েটার হাসি যেন সরছেই না মুখ থেকে আজ। কিন্তু চতুর্থে কিছুক্ষণের মধ্যে সব বুঝতে পারলো, কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে ব্যাগ নিয়ে উপরে চলে গেল। জাঙ্কুক বাড়ি ফিরলো বিকেল বেলা। রুমে এসে তেকে দেখতে পেল জানালার কাছে দাঁড়িয়ে বাইরে কিছু একটা দেখছে। নিঃশব্দে পেছন থেকে গিয়ে তেকে জড়িয়ে ধরে চুলে নাক গুজে দিল, কিন্তু তে কোনো প্রতিক্রিয়া করলো না। জাঙ্কুক ছাড়া তাকে ছোঁয়ার সাহস কারণ নেই তো। তাছাড়া এই পারফিউমের গন্ধ তার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। কি হলো, কোনো সিন ক্রিয়েট করছো না যে? কেউ জড়িয়ে ধরলে কি এভাবে দাঁড়িয়ে থাকো? আপনার মতো অসভ্য ছাড়া আমায় আর কেউ জড়িয়ে ধরার মতো দুঃসাহস দেখাবে না মিস্টার জন জাঙ্কুক। তাছাড়া আপনার কুত্তা মারা পারফিউমের গন্ধ আমি ভালো করে চিনি। ও মা বউ, আমাকে ভালো টালো বেশি ফেললে নাকি? মানুষ তাকেই না দেখে চিনে যাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসার আগে আমার মৃত্যু হবে জন জাঙ্কুক, আর ভালোবাসা সেটা আপনার সাথে যায় যায় না? কি বলো? হয়তো, কিন্তু ভালো না বাসলে খুব তাড়াতাড়ি বেশি ফেলবে, দেখো। এসব ফালতু কথা না বলে সরুন তো। গা থেকে গন্ধ আসছে, কোথায় গিয়েছিলেন কুস্তি করতে? শালি বলে কি, শরীরে এত দামি ব্র্যান্ডের পারফিউম কি মাখছি এমনি এমনি? এত সুন্দর একটা স্মেল আর সে বলে গন্ধ। শালি তোর নাকের সমস্যা, চিকিৎসা করা। শালা তোমার রুচিতে সমস্যা, বইয়ের মতো গন্ধ আসছে শরীর থেকে, এবার সরো। জাঙ্কুক বইয়ের মুখে এমন কথা শুনে হতভম্ব। ছি বউ, এসব কি ধরনের ভাষা ব্যবহার করছো তুমি? যে যেমন বাসার যোগ্য তার সাথে তো তেমন বাসায় কথা বলতে হবে মিস্টার জিওন। জীবনটা বাঁশপাতা হয়ে গেছে, বালের একটা বউ বিয়ে করছি। কই মিলে সোহাগ করবে সেটা না করে সবসময় লাগার জন্য বসে থাকে। এমন করে না লেগে জায়গা মতো লাগিয়ে বসে থাকলেও তো পারে। তের শরীর জ্বলে উঠলো। কি মিন করে কথা বলেছে জাঙ্কুক বুঝতে দেরি হলো না। তের চোখে ফুটে উঠলো হিংস্রতা। তের চোখ মুখ শক্ত হতে দেখে জাঙ্কুক কথা ঘুরিয়ে বলল, আচ্ছা, আব্বা কি কিছু বলছে আপনাকে? কিছু বললে মন খারাপ করবেন না, আর আমাদের যেতে কিছুদিন দেরি হবে, এখানে কিছু কাজ আছে আমার। আমাকে ছেড়ে কথা বলুন। আর আমি মনে হয় আপনার আব্বার কথা শোনার জন্য বসে আছি। আমিও কিম সুবিনের মেয়ে কিমতে। আমাকে ভাঙা এত সোজা না, আমি নিজেকে সামলে নিতে পারি। যেমন নিজের সাথে অন্যায় দেখলো লড়তে জানি, তাই আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। বলে নিজেকে ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়ালো তে। জাঙ্কুক ভালো করেই জানে নামজন কিছু বললে তে ছেড়ে দিবে না। তবু বাবা আর বউয়ের সম্পর্ক ঠিক রাখতে চেয়েছিল। নামজন সাহেব তেকে মেনে নিতে পারেননি। তিনি একজন দেশ সেরা বিজনেসম্যান, দেশের বাইরেও আধিপত্য বিরাজমান, জেলার মেয়র। এর উপর তার নামে দেশে গুটি কয়েক এতিমখানা এবং হাসপাতালও আছে। তার একমাত্র ছেলের বিয়ে কোনো মধ্যবিত্ত ঘরের মেয়ের সাথে কি করে মেনে নেবেন তিনি? তাছাড়া তের সম্পর্কে তার খোঁজ নেওয়া শেষ। বাড়ির সবাই রিলেশনের বিয়ে জানলেও নামজন সাহেব পুরো ঘটনাই জানেন। এমনকি তে যে তাদের জন্য বিপজ্জনক হতে পারে এটাও জানে। তাই তো সকালবেলা নাস্তার টেবিলে তের সাথে একটা কথাও বলেনি।
ইম্পর্টেন্ট মিটিং না থাকলে সকালেই এক দফা যুদ্ধ হয়ে গেত জীবন বাড়িতে। জাঙ্কুক মনে মনে বলল, আপনাকে নিয়ে আমি ভাবছি না ম্যাডাম, আপনি যে মাল, আব্বার লগে তর্ক করবেন, আমি ছেলে হিসেবে বউ আর পাপের যুদ্ধ কেমনে দাঁড়িয়ে দেখবো। আমার বাপ যেমন আপনাকে ছেড়ে কথা বলবেন, আপনিও তো তাকে ছেড়ে বলবেন না, কি আর করার। কথাগুলো ভাবতে ভাবতে গোসলে চলে গেল জাঙ্কুক। সন্ধ্যায় মিসেস জিনের সাথে কিচেনে নাস্তা বানাচ্ছিল তে। মিসেস জিন রুটি বেলছে, নিচে বসে কাজের মেয়ে কাজল সবজি কাটছে, তে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলায় পাকোড়া আর মোমো বানাচ্ছে। এমন সময় ড্রয়িং রুমে মানুষের কণ্ঠ শুনে সেদিকে তাকালো তে। জাঙ্কুক ইউনের সাথে কিছু একটা নিয়ে কথা বলতে বলতে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকছে। ভাইকে দেখে জিমিন দ্রুত টিভি বন্ধ করে সোফায় ফেলে রাখা বই উঠিয়ে পড়ার ভান ধরল। তে বুঝলো না এই বদলোককে ভয় পাওয়ার কি আছে। শাশুড়ির মুখে যতটুকু শুনেছে আসার পর থেকে তাতে বুঝেছে তের ধারণা থেকে বেশি জেদি আর বদরাগী এই লোক। কিন্তু তে তো দমে যাওয়ার পাত্রী না, তাকে আঘাত করলে সে নিজেও পাল্টা করবে, এতে কিছুর ধার ধারে না সে। তের ভাবনার মাঝে কখন যে জাঙ্কুকর পিছনে এসে দাঁড়িয়েছে বুঝতেও পারেনি। ছেলে পাকোড়া নিতে এসেছে দেখে জিন বেগম আরো জায়গা করে দিয়েছেন, কিন্তু তার বদ ছেলে পাকোড়া নেওয়ার জন্য তের পিছন থেকে হাত বাড়ালেও অপর হাত দিয়ে তের কোমর চেপে ধরে হেনস্থা করতে ছাড়লো না। তের আগে দৃষ্টি ফেলতে জাঙ্কুক হাবলার মতো হেসে চোখ টিপ মেরে পাকোড়া হাতে করে ড্রয়িং রুমে গিয়ে বসলো জিমিনের পাশে। এই নে টেপি, তুইও খা, তোর বাবির স্পেশাল পাকোড়া। বলেই কিচেনের দিকে তের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে দুষ্ট হেসে চোখ মেরে বোনের দিকে বাড়িয়ে দিল একটা। তোমার পাকোড়া তুমি খাও, আমি জানি আমার ভাবির রান্না কেমন, আর তোমার থেকে আমি বেশি খেয়েছি, বুঝছো? যা শালা, বউ আমার অথচ জামাইয়ের আগে ননদের খাতির যত্ন করেছে শালিতে। মনটা আমার ভাঙ্গিয়া গেল রে ইয়নো। কষ্ট পায়েন না ভাইজান, বউ তো আপনারই, যখন যা খাইতে মন চাইবে বলবেন, বানিয়ে দিবে। আরাম আর আরাম, কেমন আরাম সেটা যদি তোরে বুঝাইতে পারতাম রে ইয়নো। ওদের কথার মধ্যে তে ট্রে হাতে করে নাস্তা এনে রাখলো সোফার সামনে একটি টেবিলে। ইয়নো ভাই, এই নেন, আরো যদি লাগে আমাকে বলবেন। জি ভাবি, ধন্যবাদ। ধন্যবাদ পরে দে শালা, আমার বউ আমাকে না দিয়ে তোকে কেন দিল? শালীর বেটি স্বামীর খেদমত না কইরা স্বামীর চারপাশে সবার খেদমত শুরু করে দিয়েছে। মুখে লাগাম টানুন, এখানে আপনার জন্য আছে, টোকার হাত থাকলে দেখে তুলে খান। জিমিন, কিছু লাগলে বলিস। বলে আর দাঁড়ালো না, শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ালো। তেমা, তুই এবার এলি কেন এখানে? ওদের সাথে বসে খা, ওখানে আর কাজ নেই তোর, যা বলছি। না মা, ওরা খাক, আমার ভালো লাগছে না। শরীর খারাপ করছে নাকি? জাঙ্কুককে বলবো ডাক্তার ডাকতে? না না মা, উত্তেজিত হবেন না, তেমন কিছু হয়নি। তাহলে যা, ওদের সাথে বসে নাস্তা কর। আমি সন্ধ্যায় নাস্তা করলে রাতে খেতে পারি না, তাই খাই না। তোর শ্বশুর আসবে, দেরি আছে, আর কাজল তো এখানে বসে করছে। আমি আর কোনো কথা শুনতে যাচ্ছি না। অভ্রতা শাশুড়ির কথায় না পেরে যেতে হলো থেকে, কিন্তু এখানে এসে বাজলো আরেক বিপত্তি। জিমিনার পাশে দুই পা ছড়িয়ে সোফার উপর এক হাত মাথার পিছনে দিয়ে গিলছে আর টিভি দেখছে জাঙ্কুক। পাশে বসার জায়গা আছে একজনের, আর অন্য সোফায় ইয়নো। আর যে সোফা গুলো আছে সেগুলো একটু দূরে, তাই তে কিছুক্ষণ ভেবে এগিয়ে গেল ইয়নোর দিকে। কিন্তু জাঙ্কুকের ইশারায় ইয়নো সোফার উপর শটান হয়ে শুয়ে পড়লো। তে একবার তাকালো জাঙ্কুকের দিকে, এরপর কটমট করতে করতে গিয়ে বসলো জাঙ্কুকের পাশে। কি বউ, তুমি তো দেখি পাড়ার ভাবিদের মতো হয়ে যাচ্ছ। স্বামী থাকতেও নজর শুধু দেবরের দিকে দাও, মতলব কি বলো তো? জাঙ্কুক ভালো করেই জানে তে সবার মতো না, তবু বউকে না রাগালে তার হচ্ছিল না। তার টোটটা কাজেও লেগে গেল। তে বসে থাকা অবস্থায় নিজের এক হাত পিছন দিয়ে জাঙ্কুকের পেটে চিমটি দিয়ে মুচড়ে ধরলো। আহ! আচমকা এমন হওয়ায় শব্দ করে উঠলো জাঙ্কুক। তে রাখবে সেটা জানতো, কিন্তু তাকে যে বাচ্চাদের মতো খামচি খামচি করবে ভাবতে পারেনি। জিমিন আর ইউনো শব্দ পেয়ে জাঙ্কুকের মুখের দিকে তাকালো। কি হয়েছে ভাইয়া, এমন শব্দ করছে কেন? ও ও কিছু না, মশা কামড় দিয়েছে জিমিন। তে মনে মনে কটমট করে উঠলো, শেষে কিনা তাকে মশা বানিয়ে দিল। জাঙ্কুক সবার চোখের আড়াল তের কোমর টেনে নিজের দিকে এনে বসালো, তারপর কানে কানে ফিস ফিস করে বলল, আমাকে দেখি ভিটামিন জাঙ্কুক খাওয়াতে হবে বউ। মুখের মতো তো হাতে জোর না থাকলে আমার অপমান হবে যে। তবে টেনশন করবেন না, আপনি দুর্বল, আমি স্বামী হয়ে কি তা হাত গুটিয়ে বসে থাকবো? আজ রাতে সব ধরনের ভিটামিন ডোনেট করে দেবো, চিন্তা করবেন না। রাতের খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ ঘরে ঘুমাতে গিয়েছে। জাঙ্কুক খাবার খেয়ে কল আসায় ইউনোকে নিয়ে বেরিয়েছে।
এখন বাজে রাত 10:25। তে রুমে বসে জিমিনের কাছ থেকে নেওয়া একটা বই পড়ছিল। পানি তৃষ্ণা পাওয়ায় বেড টেবিল তাকিয়ে দেখে জগে পানি নেই। অজ্ঞতা পানির জন্য উঠে নিচে যেতেই দেখলো নামজন বসে বসে কারোর সাথে ফোনে কথা বলছে। বাইরের জামা কাপড় গায়ে এখনো, সম্ভবত বাড়িতে এসেছে, বেশি সময় হয়নি। তে কিছু না বলে কিচেনের থেকে পানি এনে দেখলো নামজনের কথা শেষ হয়েছে। আপনাকে খাবার দেবো? জিন নেই। অজ্ঞতা ভদ্রতার খাতিরে কথাটা বলে তাকালো তে আরেমের দিকে। আরেম কিছু না বলে উঠে এগিয়ে আসলো তের দিকে। অতঃপর ঠান্ডা অথচ রুক্ষ কণ্ঠে বলল, তোমার মতো ছোট লোকের বাচ্চার হাতে খাওয়ার মতো রুচি এই কিম নামজনের নেই। যে দেখলে বড় লোক পোলা অমনি গায়ের উপর ঝুলে পড়লে। মুখ সামলে কথা বলবেন। আপনি আমার গুরুজন, এর মানে এই নয় আমাকে অপমান করবেন আর আমি সব সহ্য করব। মোটেও আমাকে ওইসব মেয়েদের কাতারে ফেলবেন না। কি করবি তুই, ফকিন্নির বাচ্চা? তোর জন্য যদি আমার কিংবা আমার ছেলের কোনো ক্ষতি হয় তাহলে তোকে শুদ্ধ তোর পরিবারকে কবরে পাঠাবো আমি কিম নামজন। যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তাদের নিয়ে আমাকে হুমকি দিচ্ছেন? বোকা তো আপনি নন। আচ্ছা, ভালোই ভালোই বলছি, আমার ছেলেকে ছেড়ে চলে যা। যত টাকা লাগে আমি দেব, কিন্তু তোর মতো কলঙ্ক মাখা। একদম চুপ। আমি যদি কলঙ্কিনী হই সেটা তবে আপনার ছেলে করেছে। আমাকে জাজ করার আগে নিজের ছেলেকে করুন। কেমন ছেলে জন্ম দিয়েছেন যে ছেলে একজন মেয়ের সম্মান লড়তে একবার ভাবে না? দোষ তো আপনার নিজের রক্তের, আর আমাকে বলতে আসছেন? তোর তো সাত কপালের ভাগ্য আমার ছেলে তোর মতো ফকিন্নির বাচ্চার কাছে গিয়েছিল, নয়তো কারোর রুচি এতটা খারাপ হবে না যে তোর মতো মেয়ের কাছে যাবে। কি আছে তোর? সেটাই তো, আমার কিছু না থেকেও আপনার জানোয়ার ছেলে আমার কাছে গিয়েছে, তাহলে ভাবুন আমার কাছে কি আছে। অসভ্য মেয়ে। বলে নামজন তেকে থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলতেই কোত্থেকে থেকে জাঙ্কুক এসে তের সামনে দাঁড়িয়ে ব্যাপার হাত ধরে রাগে দৃষ্টি নিক্ষেপ করলো। আব্বা, ও আমার বউ। আমার বউয়ের গায়ে হাত তোলার আপনি কি? আমার বউয়ের গালে হাত দেওয়ার আগে 100 বার ভেবে নেবেন, না হলে আমি ভুলে যাব আপনি আমার বাপ। জাঙ্কুক, তুমি একটা ভগিনীর বাচ্চার জন্য নিজের বাপের সাথে উঁচু গলায় কথা বলছো? তে আমার বউ, এটা ওর পরিচয়, কোনো ফকিনের বাচ্চা টাচ্চা না। আমার বউকে শাসন করার হলে আমি করব, আপনি না। এরপর থেকে আমার বউয়ের সাথে কথা বলার আগে আমার মুখ স্মরণ করবেন আব্বা, নয়তো আমি ভুলে যাব আপনি আমাকে জন্ম দিয়েছেন। এই ভিখারির বাচ্চা, আমার ছেলেকে তুই কি এমন জাদু করেছিস? আব্বা, এই ভিখারির বাচ্চাকে আপনার ছেলে জোর করে বিয়ে করেছে শ্বশুর মশাই। আর আপনার ওই জানোয়ার ছেলেকে জাদু করব আর আমি? কুফরি কালাম আপনাদের দিয়ে হতে পারে, কিন্তু আমার মা বাবা গরিব হতে পারে, আমাকে খারাপ কোনো শিক্ষা দেয়নি। তাই আপনাকে কিছু বলছি না আমি, মিস্টার জিয়ন জাঙ্কুক। আপনাকে আর কি দোষ দেবো? বাবা যেমন ছেলে তো তেমনই হবে। এই নষ্টা মেয়ে, মুখ সামলে কথা বল, নয়তো। আব্বা, ভুলে যাবেন না তে আমার স্ত্রী। আমি কখনো নিজের স্ত্রীকে অসম্মান করা ব্যক্তিকে ছেড়ে কথা বলবো না। ভালো হবে আপনি স্বাভাবিকভাবে মেনে নেন সব, নয়তো আমি কিন্তু 1 সেকেন্ড সময়ও নেব না। বলে তেকে নিয়ে উপরে চলে গেল। অবশ্য সিঁড়ির কাছে যেতেই তে জাঙ্কুকের হাত থেকে নিজের হাত জামটা দিয়ে ছাড়িয়ে রুমে ঢুকে গিয়েছে। এদিকে নামজুন পাথরের মতো দাঁড়িয়ে রইল হল রুমে। নিজের ছেলেকে সে ভালোভাবেই চেনে। এখন ছেলেকে রাগানো মানে নিজের পায়ে নিজেই কোড়াল মারা। তাছাড়া লোক হিসাবে সে যেমনই হোক, বাবা হিসেবে একজন আদর্শ বাবা বলা চলে তাকে। ছেলেকে তিনি নিজের থেকেও বেশি ভালোবাসেন। রুমে গিয়ে তে কথা না বলে চুপ করে শুয়ে পড়ল বিছানায়। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে পিছন থেকে তেকে জড়িয়ে ধরতে তে তেলে বেগুনে জ্বলে ওঠে। কিন্তু এতে জাঙ্কুকের কোনো হেলদোল নেই, সে আরো বেশি করে চিপকে ধরে। এমন আঠার মতো চিপকে কেন যাচ্ছেন? আমার থেকে দূরে থাকতে পারেন না আপনি? 5টা না 10টা না, একটা মাত্র হালাল বউ, তার সাথে চিপকে থাকবো না তো কার সাথে চিপকে থাকবো? বর্ডারে যে মেলা ভালো পাই, ওই যে একটা গান আছে না, শুনো নাই বউ? পিড়িতে কাঁঠালের আঠা লাগলে ফলে সারে না। এসব ফালতু কথা বন্ধ করুন। আর অসহ্য লাগে আপনাকে আমার, ছেড়ে দিন। ছাড়ার জন্য তো ধরি নাই আপনারে। আর একবার ছাড়ার কথা বললে মেরে পুঁতে রাখবো। সেটাই করুন, আপনার এই বিষাক্ত ছোঁয়ার থেকে মরে যাওয়া অনেক ভালো। তের এমন কথা মুহূর্তে জাঙ্কুকের রাগ উঠে যায়। বউয়ের সব কথাই তো সে মেনে নেয়, নিজের যে রাগের 1% দেখায় না সে এই মেয়ের সামনে। তবু এই মেয়ে তাকে মেনে নিতে পারছে না। জাঙ্কুকের বাবা যা করেছে সেটা ভুল, জাঙ্কুক মানে, কিন্তু তে তো কম কিছু বলেনি। বাবার রাগ কেন ছেলের উপর দেখাবে? যত সম্পর্ককে স্বাভাবিক করার চেষ্টা করছে জাঙ্কুক, এই মেয়ে তত তিক্ততা বাড়াচ্ছে। এই উপলক্ষে কিছু বিষাক্তময় সময় কেটে যাক, কি বলেন ম্যাডাম?
বলেই তেকে কিছু বলতে না দিয়ে ধাক্কা দিয়ে সোজা করে শুইয়ে দিয়ে নিজের সমস্ত ভর তের উপর ছেড়ে শুয়ে পড়লো। তের দুই হাত মাথার উপর পিন করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল জাঙ্গো। তে ছটফট করতে চাইলে গলায় চুমুর বদলে কামড় দেওয়া শুরু করলো। এরপর তের জামা টান দিয়ে ছিঁড়ে ফেললো গলার কাছ থেকে। একে একে সরিয়ে ফেললো তের বুকের সমস্ত কাপড়। এরপর মুখ ডুবিয়ে দিল সেখানে। প্রথমে আস্তে আস্তে চুমু খেতে খেতে একসময় সেগুলো পরিণত হলো কামড়ে। তে এখন চাইলেও বাধা দিতে পারছে না। জাঙ্গকের আদর না চাইতেও মুখ দিয়ে ছোট ছোট শব্দ বের হচ্ছে তার, কিন্তু সেগুলোর প্রতিবাদ করতে তে বলল, আপনি অনেক খারাপ জন জাঙ্গক, আপনাকে আমি কোনোদিন ক্ষমা করবো না। এটাই তো চাই সিস্টার, আমাকে কোনোদিন ক্ষমা না করেন। ভালোবাসার মানুষকে এক সময় বলে যাওয়া যায়, কিন্তু শত্রুকে মানুষ শেষ নিঃশ্বাস অব্দি মনে রাখে। আমিও চাই আপনি আমাকে শেষ নিঃশ্বাস অব্দি মনে রাখেন। আহ! উফ! এখন আমাকে নিতে পারো না? তোমার শরীরে কি পুষ্টি নাই বউ? এখনো তো পুরোটা দেইনি, কান্না কেন করো? উফ! 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 আপনি অনেক নিষ্ঠুর জাঙ্গক, আপনি নিম্নমানের অসভ্য। তোমার কাছে সবকিছুই হতে চাই বউ। উফ! 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 লাগছে, লাগছে আমার, একটু আস্তে করুন। এসব আস্তে জিনিস আমার সাথে যায় না, একটু সহ্য করো। তাছাড়া প্রতিদিন করতে দিলে তো ব্যথা কম লাগে। আপনি তো কাছে আসতে দেন না, নিষ্ঠুর বউ আপনি। স্বামীর হক নিয়ে নাকচ করেন। উফ, উফ, উফ। আপনি স্বামী নাকি আসামি? আপনাকে আমি মানি না স্বামী হিসেবে। উফ। তের এমন কথায় যেন আরো হিংসু হলো জাঙ্গো। তের কান্না পুরোপুরি উপেক্ষা করে নিজের পুরোটা দিয়ে আঘাত করতে লাগলো তেকে। जीना नहीं है गवारा तेरे बिन, दिल का नहीं है गुजारा तेरे बिन, कौन अपना सहारा तेरे बिन। ओ आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया मुझे। ফজরের আজানের সময় থামলো জাঙ্কক। গেমে নিয়ে একাকার সে। তের কপালে চুমু খেয়ে তের ছোট্ট শরীরের উপর ওভাবেই নিজের বর ছেড়ে বুকে মুখ গুজে শুয়ে পড়ল।